বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের উপস্থান পর্ব হচ্ছে আজকে একটি নতুন আইন, এবং এই আইনটি আমরা 2018 সালে প্রণীত সরকারি চাকরি আইন। তো এখানে আমাদের 2025 সালে এটা আবার সংশোধন হয় অধ্যাদেশ হিসেবে। একটি সেকশন সেটার সাথে যোগ করা হয়, সব সেকশনই ঠিক আছে, শুধু হচ্ছে 37-এর ক এখানে আহ, আহ, মানে অ্যাড করা হয়েছে। তো আমরা যারা আগে পড়ছি সবগুলাই ঠিক আছে, শুধু 37 কোটি একটু গুরুত্ব দিব, ওখানে কি কি বলা রয়েছে ওগুলো একটু দেখবো। যে আইনগুলো সংশোধন হয়েছে ওগুলো অবশ্যই পড়তে হবে পরীক্ষা আসবে। তো আমরা যদি এই আইন শুরু করার প্রারম্ভিক বা আমরা যদি দেখি যে 2018 সালে পরবর্তী সংশোধন 2025, এখানে টোটাল মোটামুটি আমরা যদি সূচিতে বা আমরা ইন্ডেক্সে যদি প্রথম দিকে দেখি, মোটামুটি আমাদের 13টি অধ্যায় রয়েছে। এই 13টি অধ্যায়ে 62টি ধারা রয়েছে। এই 62টি ধারার ভিতরে আমরা সর্বোচ্চ 13 থেকে 14টা ধারা পড়বো হচ্ছে 12টা হচ্ছে রিটেনের প্রশ্ন। 12টা রিটেনে যাব না, এখানে রিটেনের প্রশ্ন হচ্ছে 4টা না 5টা। 5টা রিটেনের প্রশ্ন, আর হচ্ছে বাকি অল্প কিছু হচ্ছে আপনার এমসিকিউ। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বাদশ যে অধ্যায়টি, এটা হচ্ছে আপনাদের এমসিকিউ, এখান থেকে এমসিকিউ আসবে। এখানে কোনো রিটেনের প্রশ্ন না। যে অবসর, সরকারি কর্মচারী অবসর গ্রহণ করেন কত বছর বয়সে, বুঝতে পারছেন? মুক্তিযোদ্ধার কত ক্ষেত্রে কত। আচ্ছা, আহ এরকম আসবে। তো আমরা যদি একটু খেয়াল করি, প্রথম দিক থেকে দেখি, এই সরকারি কর্মচারী আইন খুবই সহজ, এবং এএসআই থেকে সাব ইন্সপেক্টর যারা আছেন তাদের প্রশ্ন একটু বেশি আসবে, আর আপনাদের যারা আছে তাদের দুইটা প্রশ্ন আছে কনস্টেবল এএসআই, ওগুলো আমরা দেখাবো, সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্লাইডে যে প্রথম অধ্যায়ে প্রারম্ভিক ক্ষেত্রে আমরা কোন কোন ধারাগুলো করবো। সব ধারা পড়া দরকার নাই, এখানে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে দুই ধারা। মনোযোগ দেন। এক ধারা হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম প্রয়োগ, সব সময় এটা পরীক্ষা আসবেও না। ও, মানে ল্যাস এটা, এগুলো তো আমরা পড়েই যাই সূচি হিসেবে। আচ্ছা, দুই হচ্ছে সংজ্ঞা। এই সংজ্ঞাতে গিয়ে আমরা 4-5টা সংজ্ঞা পড়বো, খুব ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলো সংজ্ঞা রয়েছে। আমরা 3-4টা সংজ্ঞা পড়লে হয়ে যাবে। আমরা ফেসবুকে দিচ্ছি অ্যাপ্রেন্টিস কি, লিয়েন কি, প্রবেশন কি, তারপর হচ্ছে বেতন কি, আরেকটা রয়েছে, এরকম 4টা না 5টা সংজ্ঞা রয়েছে, 5টা পড়লেই হবে। আচ্ছা, আহ, আহ, লিয়েন এবং লিয়েন এবং অ্যাপ্রেন্টিস পার্থক্য কি। লিয়েন এবং অ্যাপ্রেন্টিস এটা হচ্ছে পরীক্ষা আসবেই, মানে দেখবেন পরীক্ষা একই জিনিস। লিয়েন অ্যাপ্রেন্টিস অনেকে পেশ লাগাই দিচ্ছে। তারপরটা হচ্ছে প্যাশনে, আমরা যে চাকরি প্যাশনে করি না, প্যাশন কি, এরকম। আর 3-4 এগুলো দরকার নাই। আইনের প্রাধান্য সবসময় 3 দ্বারা শব্দ আইনের প্রাধান্য থাকে, এগুলো পরীক্ষা আসে না। আর 4 চাকরির সম্পর্কিত বিধান শর্ত সাপেক্ষে, এগুলো চাকরি তো অবশ্যই দিলে শর্ত সাপেক্ষে দেখলে তো পরীক্ষা তো আর আসার কিছু না। দ্বিতীয় অধ্যায়ে এই যে আমরা প্রজাতন্ত্রের কর্ম বিভাগ, সৃজন, পুনর্গঠন, এগুলো কোনো কিছু পড়া দরকার নেই। এর কি কি সৃজন হবে এগুলো এত ঘাটাঘাটি দরকার নেই। তৃতীয় অধ্যায় সরকারের নিয়ন্ত্রণ রাখতে হবে, সরকারের আমাদের কি কি নিয়ন্ত্রণ করবেন এবং এখতিয়ারটা কি, এটা আলোচনা করেছে, এটাও ইম্পর্টেন্ট আছে। চতুর্থ অধ্যায়ে গিয়ে আমরা দেখবো যে নিয়োগ, পদোন্নতি, পদায়ন, এগুলো আমরা পাই। নিয়োগ, পদোন্নতি এগুলো বলা রয়েছে, এগুলো আমরা আমাদের অ্যাজ পার পিআরবি আইন বিধি এগুলো আমরা পাচ্ছি। নিয়োগ, পদ, শিক্ষানবিশ কাল, চাকরি স্থায়ীকরণ, পেশন লিয়ান, এই যে পেশন লিয়ানটা এখানে আসছে, যে কখন পেশন হবে কখন লিয়ান হবে। বদলি, পদায়ন, বৈদেশিক বা বেসরকারি চাকরি গ্রহণ, জ্যেষ্ঠতা, সরকারি কর্মচারী আত্মীকরণ, এগুলা দরকার নেই। পঞ্চম অধ্যায়ে বেতন ভাতা দিয়ে সুবিধা আমরা পাচ্ছি, যে আমাদের যে কার্যক্রম বেতন ভাতা সুবিধা এগুলো এগুলো আমরা পাচ্ছি। ষষ্ঠ অধ্যায় ছুটি, ছুটি সংক্রান্ত যে বিধান আলাদা, ছুটি নীতিমালায় রয়েছে, এগুলো আলাদা, এগুলো দরকার নেই। সপ্তম অধ্যায়ে প্রশিক্ষণ, কর্মজীবন, কর্মমূল্যায়ন, পরিকল্পনা। এই প্রশিক্ষণ আমরা চাকরি ক্ষেত্রে আগে পরে পরবর্তীতে অনেক প্রশিক্ষণ গ্রহণ করি। কর্মজীবনে চাকরি আমরা ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করি। কর্মজীবনটা আমাদের, কর্ম মূল্যায়নটা আমাদের কিভাবে, আমাদের যে এসিআরটা কেমন এবং পরিকল্পনাটা কেমন হবে, এই ধরনের এখানে চাকরি বই, সার্ভিস টার্ভিস যা কিছু বলা রয়েছে প্রতিষ্ঠান ভিত্তিক, এখানে এখানে সদর থেকে একুশ পর্যন্ত। অষ্টম অধ্যায় কল্যাণের সহায়তা, এখানে একটা ধারা লাগবে, সেটা হচ্ছে 24। এখানে কল্যাণের সহায়তার ক্ষেত্রে কল্যাণমূলক ব্যবস্থা, যে ধারাগুলো বলতেছি এবং মার্ক করা লাল কালি আপনারা দেখতে পাচ্ছেন slide, এই এই ধারাগুলো একটু বেশি করে দেখবেন আপনারা। যে লাল কালি এগুলো হচ্ছে রিটেনের জন্য একটু গুরুত্ব দিবেন, যেগুলো বলি এত সব পড়া দরকার নেই। কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল, এখান থেকে একটা এমসিকিউ আছে। কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল, এটা আমরা জানি, আমরা নিজেরও এর সাথে সম্পৃক্ত। নবম অধ্যায় সরকারি সেবা প্রদান নিশ্চিতকরণ, যে সরকারি সেবা, আমরা যে সরকারি সেবাগুলো দিই, সরকারি সেবা জনসাধারণ পাবে, এই এই যে সেবাগুলোর ক্ষেত্রে কিছু আলোচনা হয়েছে, এটা 25 ধারায়। 25 ধারা বলা রয়েছে, এটা একটু দেখবো আমরা। তবে এখানে যদি কেউ যদি সেবা প্রদানে আমরা দিতে ব্যর্থ হয়, তাহলে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। এটা প্রতিকার কিভাবে, আপিল কার কাছে করবো,
তো আমরা আমরা চাকরি ক্ষেত্রে আমরা প্রণোদনা, পুরস্কার, স্বীকৃতি এগুলো আমরা পাচ্ছি, এখানে এগুলো ইম্পর্টেন্ট না। দশম অধ্যায়ে গিয়ে আমরা যেটা দেখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়টি, 10 অধ্যায়, যেখানে বলা হচ্ছে সরকারি কর্মচারীর যে অনুসরণীয় যে নীতিগুলোকে আমরা কি কি অনুসরণ করবো, চাকরি জীবনে আমরা করতে গিয়ে যে আমাদের ব্যর্থতা, আমরা অনেক সময় আহ আহ, এই 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 আমাদের যে আমাদের আচরণ, আমাদের অসদাচরণ, আমাদের শৃঙ্খলা, আমরা নিয়মিত উপস্থিতি, আমরা যে প্রতিদিন উপস্থিত, আমরা যে আমরা তো 24 আওয়ার্স এর জন্যই আমরা সবসময় কর্তব্য বলে নিয়োজিত আমাদের পুলিশ আইন অনুসারে। আমাদের কোনো নিয়মিত কোনো উপস্থিতি ব্যর্থ হওয়ার সুযোগ নেই। অন্য ডিপার্টমেন্টে অনেক কিছুই হয়, তবে আমরা কিন্তু যদি মনে করি আমাদের সরকারি কর্মচারীতে ফেলা দিবে যে নিয়মিত যদি না আসে তাহলে তার বেতন কর্তন হবে, করতে পারে। আমাদের তো বেতন এরকম আমরা সরাসরি এভাবে দিবে না, আমাদের কি করবে যে বিভাগীয় কার্যধারা বা বিভাগীয় মামলা রুজু করে তখন এরকম তদন্ত যদি আসে তখন এগুলা সেকশনে ফেলা দিবে। তারপর হচ্ছে আমরা এখানে এই 28 থেকে 40 পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে এখানে যে সেকশন গুলো বলা রয়েছে, যেখানে একটু মনোযোগ দেন। 28-এ আহ, মানদণ্ড নির্ধারণ করবে, এক লাইনের কথা। 29টা একটু দেখবেন, আচরণ শৃঙ্খলা, এখানে অল্প একটা বিভাগীয় কার্য দ্বারা রুজু করা যাবে, এটা এক লাইনের কথা। দণ্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বললাম না এখানে হচ্ছে যে 8-10টা ধারার ভিতরে এটা একটা, যে দণ্ডটা কি, দণ্ড কয় প্রকার হবে, যে অনেকে এই দণ্ডের সাথে পুলিশ আইন অন্য দণ্ডের সাথে এক করে ফেলে। আর ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি, এই যে ক্ষতিপূরণ যদি আপনার ক্ষতিপূরণ আদায় পদ্ধতিটা কি হবে, এই ক্ষতিপূরণ আদায় দিয়ে একটা যে পাবলিক ডিমান্ডস এর একটা আমরা যে আদায় পদ্ধতি এখানেও এর সাথে কানেক্ট আছে কিনা আমরা দেখবো। আপিল কিভাবে করবেন, আবার আপনার যদি অপরটা গুরুতর হয়, আপিলটা আপনার কার কাছে করবেন, রাষ্ট্র কর্তৃক আদেশ যদি আপনার যদি আপিল হয় সেটা আপিল যোগ্য হবে না। আবার রিভিউ করবে কিভাবে, আবার পুনর রিভিশন কিভাবে করবে, এখানে সরকারি কর্মচারী বলা রয়েছে। আর যে আইনটি সংশোধন হয়েছে, যেটা আমরা আমরা দেখে আসছি, যেটা বলে আসছি, এই আইনে যে সংশোধনের কারণে একটা যে আইনটি অধ্যাদেশ করা হয়েছে, সেটা হচ্ছে 37-এর ক, সরকারি কর্মচারীদের আচরণ, যে আমাদের যে কন্ডাক্ট রয়েছে, আমাদের কন্ডাক্টিং রয়েছে, আমাদের যে বিহেভিয়ার বা বিহেভিয়ারাল যাই বলে না কেন, যে আচরণ বা এটিকাট, এই আচরণ সংক্রান্ত একটা দণ্ড করা হয়েছে, যেটা বিশেষ বিধান হিসেবে করা হয়েছে, যেটা হচ্ছে এখানে 38, বরখাস্তকৃত কর্মচারী পুনরায় নিয়োগের নিষেধ থাকবে। যারা বরখাস্ত হবেন তারা যে পুনরায় নিয়োগের যে নিষেধাজ্ঞার যে বিধানগুলো সেগুলো আলোচনা করা হয়েছে। সাময়িক বরখাস্ত ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট, যে সাময়িক বরখাস্ত হলে কি কি বিধান। আরেকটা বিষয় বিষয় হচ্ছে অনেক সময় আপনি বিদেশের নাগরিক গ্রহণ করছেন, এখন এই ক্ষেত্রে আপনার চাকরি অবসান হবে কিভাবে, এর বিধানটা এখানে আলোচনা করা হয়েছে। এখানে এই 28 থেকে আমরা 40 পর্যন্ত একটু মোটামুটি ইন্টারেস্টিং বিভিন্ন গল্প আকারে পরে শেষ করে দিব। এটা খুব মজার একটা চ্যাপ্টার, খুব ভালো লাগবে এটা। আর সবচেয়ে আরো জরুরি যে দুইটা ধারা বা এবং যে অধ্যায়ে সরকারি কর্মচারীর যে ফৌজদারি অপরাধ, আমাদের যে যে দুইটি ধারা খুবই জরুরি আমাদের মুখস্থ রাখতে হবে, একটা হচ্ছে 41 আর একটা 42। এএসআই থেকে সাব ইন্সপেক্টরদের জন্য এই দুইটা ধারা যে পরীক্ষা প্রশ্ন আসে, যে আপনারা দেখবেন বিগত সালের প্রশ্নগুলো দেখবেন, এখানে প্রশ্ন আসছে যে ফৌজদারি কোন ফৌজদারি অপরাধে অভিযুক্ত কর্মচারীর ক্ষেত্রে ব্যবস্থা আদি কি ধরনের ব্যবস্থা নেবে, সরাসরি আসছিল। আর এটা হচ্ছে ফৌজদারি মামলা দণ্ডিত হলে, যদি একটা হচ্ছে কারো অভিযুক্ত হয়েছে, কোন ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছে, এখন ফৌজদারি মামলা হলে যে কোনো জায়গায় হলে তো ওখানে সে তার চাকরি সাময়িকভাবে বরখাস্ত করবে, তাহলে ছুটি দিয়ে দিবে, এরকম বিধানের কথা বলেছে আমরা পাবো। আর যদি তদন্তের পর সে চার্জশিট যদি দেয়, চার্জশিট দেওয়ার পর কোর্টে যদি সেটা তদন্ত হওয়ার পরে দণ্ডিত হওয়ার পরে তো আপনার তো চাকরিচ্যুত হইলেই, এরপরে যদি কোর্ট তদন্ত করে যদি এটা আপিল টাপিল করে রিভিউ বা রিভিশন যেভাবে যদি চাকরি ফিরে পান, তখন বলা রয়েছে পরবর্তীতে কার্যক্রম গুলো আছে সেগুলো আমরা দেখবো এখানে, এই 42, যেখানে আমরা এই যে দণ্ডের কথা বলা রয়েছে এগুলোর সাথে এগুলো কানেক্টেড যাবে। সর্বশেষ যে অধ্যায়টি বলছি, দ্বাদশ অধ্যায়। এই দ্বাদশ অধ্যায়টি আহ আপনারা দেখতেই পাচ্ছেন, এই দ্বাদশ অধ্যায়ে এখানে হচ্ছে শুধু এমসিকিউ। এমসিকিউটা কিরকম, এই দ্বাদশ অধ্যায়ে অবসর, যেটা হচ্ছে রিটায়ারমেন্টের কথা বলছি, ইস্তেফা ইত্যাদি, এখানে এমসিকিউ লিখে রাখছি। যে সরকারি কর্মচারী অবসর গ্রহণ করবে, ঐচ্ছিক অবসরটা কি, সরকার কর্তৃক অবসর গ্রহণ, বাধ্যতামূলক অবসর যেটা বলে, আবার অক্ষমজনিত অবসর, এই যে অক্ষমজনিত আনএবল, মেডিকেল, আনফিট যেটা বলি, অবসর উত্তর ছুটিটা কি, ছুটিটা কিরকম পাবেন, এবং এই অবসর গ্রহণকারী সরকারি কর্মচারী পুনর্নিয়োগের বাধা নিষেধ রয়েছে কিনা, যে অনেক সময় রিটায়ারমেন্ট বা যে চলে যাচ্ছে এদেরকে আবার পুনর্নিয়োগ দিচ্ছে, যে সরকারি কর্মচারী মাঝে মাঝে দেখেন আমাদের সিনিয়র স্যাররা তাদেরকে নিয়োগ দেওয়া হয়, এই সরকারি কর্মচারী আইনে কিন্তু দেওয়া হয়। আচ্ছা, তারপর হচ্ছে তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ, এই যে এই 49, এই একটা সেকশনে দেখবেন বিভিন্ন সময় যখন নিয়োগ দেয় চুক্তিভিত্তিক, তখন এই সেকশনটা লেখা থাকে যে সরকারি কর্মচারী 2018 এই এত ধারা বিধান থেকে তাকে উক্ত কর্মচারী সরকারি কর্মচারীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো, এই 49 ধারায় লেখা থাকে। আচ্ছা, তারপর অবসরে কি কি আপনি বেনিফিটেড পাবেন, অ্যাডভান্টেজ গুলো কি কি সেগুলো আলোচনা থাকে।
এবং অবসরে কি কি সুবিধা স্থগিত থাকবে, এই যে অনেক সময় অবসর আপনি মামলা টামলা হলে কি আপনি কি ভবিষ্যতে টাকা পয়সা পাবেন কি, এই ধরনের কথা বলা রয়েছে। এমসিকিউ, এগুলো এগুলো এমসিকিউ। আর অবসর প্রাপ্ত কর্মচারী নিয়ে কর্তৃপক্ষের কি তারা কি নিয়ন্ত্রণ মুক্ত হবে কিনা, এই বিষয়গুলো আলোচনা। আর চাকরি হতে ইস্তফা এই সর্বশেষ 53। আর প্রয়োজন এখানে যে আউটসোর্সিং বেতন বাদে অসুবিধা রয়েছে, এগুলো দরকার নেই। লাস্টের যে বিষয়গুলো, এগুলা দরকার নেই লাস্টের দিক থেকে, এই 54 থেকে 62 দরকার নেই। তবে আমরা এখানে শুধু এই 43 থেকে 53 পর্যন্ত শুধু কয়েকটা এক দুটো করে এমসিকিউ করবো। সবচেয়ে গুরুত্ব যেটা আমরা যে অধ্যায়টি, সেটা হচ্ছে আমাদের একাদশ, 10, 10 এবং 11। এই দুইটা আমরা একটু, যে মাত্র 12টা ধারা, পারবেন না সবাই এই 12টা ধারা আমরা ইনশাল্লাহ পড়তে। এখানে 12টার ভিতরে মোটামুটি 6-7টা বাদ চলে যাবে। মাত্র 6-7টা থাকবে, 6টা না 5টা ধারা থাকবে। আমি পরীক্ষার সময় মাত্র 3টা ধারা পড়ে গেছিলাম, 3টা থেকে একটা ধারা কম পড়ছিল। তাও যাই দেখি পরীক্ষা দেখে প্রশ্ন আসছিল, যেটা হচ্ছে আপনাদের কত 39 দণ্ডটা আসছিল, 32 থেকে প্রশ্ন আসছিল দেখে পরীক্ষা, মানে পরে হলে যায় দেখি, যা দেখে দেখে পরীক্ষা যে দণ্ডে কি কি দণ্ড, সরকারি কর্মচারী ডাইরেক্ট বলছে কি কি দণ্ড প্রদান করা যায়, ডাইরেক্ট 32 মুখস্থ ছিল, ডাইরেক্ট 3-4 মিনিট লিখে শেষ করছে। পরে আবার বের করে দিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, মোটামুটি যদি আইন জানা থাকে, বই টাচ করা থাকে, যে কোনো জায়গাতে লেখা যায়। এই জন্য বলবো, বলি যে আপনারা প্রথম পরীক্ষাটা ভালো করবেন, প্রস্তুত সহটা, পরেরটা প্রস্তুতিতে তো ইনশাল্লাহ আপনার যুদ্ধে তো আপনার অস্ত্র আছেই, ঘায়ল করতে পারবেন, সমস্যা নেই। তাহলে আমরা এই হলো সূচি। আমরা এখন একটু যদি যাই, এই পর্যন্ত মোটামুটি অধ্যায়গুলো বুঝতে পারছেন তো?